Grammar, the most important element of any language. We cannot form a single sentence without grammar, right? So, our today's topic is grammar, and more specifically, it's all about verb, the right use of verb. Okay? So, this is Shumona Islam, lecturer, Department of English, Marston College. আজকে আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। তোমরা জানো ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সম্পর্ক, ইংলিশে অ্যাগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলা হয়। তো সেই অ্যাগ্রিমেন্টটা কিভাবে তৈরি হবে এবং সেটার নিয়মগুলোই আজকে আমরা জানবো। আমরা কিভাবে সাবজেক্টের সাথে মিল রেখে ভার্বটাকে ব্যবহার করব, কোন কোন পরিস্থিতিতে ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন রকম টাইপস আছে ভার্বের আমরা জানি, সেই টাইপসগুলো কোন ধরনের সেন্টেন্সে কোন টাইপের ভার্ব ব্যবহৃত হবে সেই বিষয়গুলোতেই আমরা আজকে ফোকাস করব। ঠিক আছে, আশা করি তোমাদের সবারই মোটামুটি আইডিয়া আছে রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে। আজকে আমি বিশেষ কিছু নিয়মগুলো আলোচনা করব, যেগুলোতে আমি সাধারণত ছাত্রছাত্রীদের খাতায় ভুল পেয়ে থাকি, যেগুলো তারা খুব ফ্রিকুয়েন্টলি ভুলে যায়, সেগুলোর দিকেই বেশি গুরুত্ব দিতে চাই, যাতে করে তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে শেখো এবং অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বে খুব ভালো মার্কস পাও। ঠিক আছে, তো আজকের আলোচনা শুরু করি। রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বটা কি এটা আমাদের আগে জানতে হবে। আমরা জানি বাংলায় বলা হয় ক্রিয়া বা কার্য সম্পাদন করে যে, আর ইংলিশে বলা হচ্ছে দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যাকশন, স্টেট, ইভেন্ট অর এক্সপেরিয়েন্স। তাহলে ভার্ব চারটা অবস্থাকে বোঝাতে পারে। একটা হচ্ছে কাজ বোঝাবে। এক্সাম্পলগুলো দেখো, অ্যাকশনের এক্সাম্পল হচ্ছে ওয়াক, অ্যাকশন কাজ বোঝাচ্ছে। সুইমস, স্টেট বোঝাচ্ছে কি করছে, সুইমস। এনজয়েড, ইভেন্ট, কোনো একটা বিষয়কে ঘটলো বা কোনো উপভোগ করলো, সেক্ষেত্রে সেটা এনজয়েডটা কি হচ্ছে, ইভেন্টের কাজ করছে। দেন স, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার কথাও বলে থাকে যে শব্দ, সেটাকে আমরা বলছি ভার্ব। তাহলে এই ভার্বের ক্লাসিফিকেশনগুলো এবার আমরা একটু জানব, কারণ আমি মনে করি ভার্বের পরিচয়গুলো যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজেই তুমি এগুলোর ব্যবহারও জানতে পারবে, মনে রাখতে পারবে। তো ক্লাসিফিকেশনে যাই। প্রধানত ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, আমরা যেটাকে বলে থাকি মেইন ভার্বও। মেইন ভার্ব কীভাবে চিনব আমরা? সহজ কথায় যদি আমি বলি, ফাইনাইট ভার্ব হচ্ছে বা মেইন ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা টেন্সের সাথে সাথে পরিবর্তিত হয়। যেমন ধরো হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এটাকে যদি পাস্ট করি হি ওয়েন্ট টু স্কুল, তাহলে কি হলো, গোজ ওয়েন্ট হয়ে গেল। সো দিস ইজ দ্য মেইন ভার্ব। নন ফাইনাইট তাহলে কি হবে? ঠিক এটার অপোজিট, যেই ভার্বটা পরিবর্তিত হবে না, টেন্স চেঞ্জ হলেও এটার কোনো চেঞ্জ হবে না। যেমন ধরো হি ডিসাইডেড টু গো টু স্কুল, হি ডিসাইডস টু গো টু স্কুল অর হি ডিসাইডেড টু গো টু স্কুল। ডিসাইড অর ডিসাইডেড টেন্স পরিবর্তন হলো, টু গো, টু প্লাস ভার্ব দিলাম আমি, এটা কিন্তু পরিবর্তিত হলো না। ঠিক আছে, তাহলে ওই টু প্লাস ভার্ব যেটা আছে এটাকে বলা হচ্ছে নন ফাইনাইট। এটার মেইন ক্যাটাগরি হচ্ছে ইনফিনিটিভ, আমি সেই আলোচনায় আসব। তো আমরা জানলাম ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, টেন্সের সাথে চেঞ্জ হবে, টেন্সের সাথে চেঞ্জ হবে না। এরপরে ফাইনাইট ভার্বের দুটো টাইপ আছে, প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব আমরা যেটা বললাম মেইন ভার্বটা, আর অক্সিলারি বা হেল্পিং ভার্ব কোনটা, যে এটার মধ্যে আবার দুটো টাইপ আছে, প্রাইমারি অ্যান্ড মোডাল। প্রাইমারি ভার্ব কোনগুলো? অক্সিলারি বি ভার্বস হতে পারে, যত বি ভার্বস আছে লাইক অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিইং। তারপর
do verb আছে, do, does, did, then have, has, had. These are called primary auxiliary, and then comes modal auxiliary. অনেক কমন একটা verb যেটা আমরা পেয়ে থাকি। modal কারা? can, could, shall, should, will, would, need, must, dare, আরও আছে, আমরা এগুলো মোটামুটি আমাদের আয়ত্তে আছে, আমরা জানি। এবার আসে নন ফাইনাইট। নন ফাইনাইটের কাজ কি এবং এরা কারা? নন ফাইনাইট হচ্ছে জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। দেয়ার আর 3 টাইপস অফ নন ফাইনাইট ভার্বস। এক নম্বরে আসছে জিরান্ড। হোয়াট ইজ জিরান্ড? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন। সে ভার্ব প্লাস আইএনজি কিন্তু নাউনের কাজ করে। সেটা আবার কেমন? যেমন ধরো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে? তো ওয়াকিংটা এখানে কি করছে? তুমি এটাকে আমি যেটা সহজে বললাম আগেই, যে টেন্সের সাথে চেঞ্জ করো, কি হবে? ওয়াকিং, এটাকে পাস্ট করলে ওয়াকিং ওয়াজ আ গুড এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে ওয়াজ চেঞ্জ হলো, ওয়াকিংয়ের কিন্তু কোনো চেঞ্জ হলো না। এখানে এটা কি বলছি আমরা? জিরান্ড। ঠিক আছে, যখন এটা নাউনের কাজ করবে তখনই সেই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা বলবো জিরান্ড। এরপরে আসো পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে সেই ভার্ব, সেটা তোমার দুটো ফর্ম হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মিন্স ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বগুলো কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। যখন যে ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করে সেই ভার্বটাকে আমরা বলি তখন পার্টিসিপল। লাইক আই স আ ফ্লাইং বার্ড। আই স আ ফ্লাইং বার্ড। ফ্লাইংটা এখানে কি? ফ্লাইংটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাই এই ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে আমরা তখন সেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপল তো বললাম। এটার এক্সাম্পল ধরো, পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল হতে পারে হি বট আ রটেন ফিশ। রটেন ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। সো দিস ইজ অ্যাক্টিং, ফিশটা কেমন সেই স্টেটটা বোঝাচ্ছে। কেমন ফিশ? রটেন ফিশ। তাহলে কি হলো? অ্যাডজেক্টিভের কাজ করলো। ঠিক আছে, নেক্সট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইজ টু প্লাস ভার্ব। আমরা জানি টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, তো এটা মোটামুটি ভার্বের পরিচয়। আমরা অন্যান্য গ্রামার আইটেম পড়তে গেলে দেখবে সেখানে জিরান্ড আছে। আমরা অন্যান্য রুলসে যখন যাই, তুমি সেটা ট্রান্সফরমেশনে যাও অথবা কমপ্লিটিং সেন্টেন্সে যাও, সেখানেও আমরা এই ওয়ার্ডগুলো পাবো। তুমি যদি এদের পরিচয় না জানো, কখনোই তুমি ওই স্ট্রাকচারগুলো, ওই রুলসগুলো ধরতে পারবে না। ঠিক আছে, এই গেল ক্লাসিফিকেশন। এবারে আসো মূল আলোচনায়। তো নিয়মের প্রথমেই যেটা আসে, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ আমরা জানি সার্বজনীন সত্য। এটা দিয়েই শুরু করা যাক। তো এটা সবসময় কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোনোভাবেই আমরা এটার টেন্সটাকে পরিবর্তন করতে পারবো না। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার কোনো পরিবর্তন হবে না। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটারও কোনো পরিবর্তন হবে না। আরও কি হতে পারে? ইউনিভার্সাল ট্রুথের সাথে সাথে প্রভার্বও কিন্তু প্রেজেন্ট টেন্সেই হয়, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ঠিক আছে, এরপরে আসো নাম্বার 2, এভরি ডে, রেগুলারলি, ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ফ্রিকুয়েন্টলি, এই ধরনের শব্দগুলোর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা জানি তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি, তো জানা আছে আমাদের আশা করি। যেখানে আমাদের কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে এবং অবজেক্ট থাকবে। ভার্বের সাথে কি হতে পারে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে এস বা ইএস যুক্ত হবে। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, নাম্বার 3, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। কয়টা শব্দ আছে? 8টা শব্দ আছে। এই 8টা শব্দ মুখস্থ রাখতে হবে। কি কি? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। খুব কঠিন না, একটু চেষ্টা করলেই পারবে। 1 মিনিটের ব্যাপার। এই শব্দগুলো থাকলে আমরা কি করব? সেন্টেন্সটায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ দিতে হবে আমাদের। ঠিক আছে, যেমন I have already read the book. Okay, like this. Number 4,
ইচ, এভরি, নো, এনি, সামওয়ান, সামথিং, এনিথিং এগুলোর পরে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এই শব্দগুলো যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমরা ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করব। নাম্বার 5, আনকাউন্টেবল নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আমাদের মনে রাখতে হবে এই আনকাউন্টেবল মানে কারা? ওয়াটার হতে পারে, হানি হতে পারে, অথবা মানি হতে পারে। এগুলো কি আনকাউন্টেবল, মানি কিন্তু আনকাউন্টেবল, মনে রাখবে। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করব। মানি টক্স আমরা বলি না, মানি টক্স, তার মানে কি? ভার্বটা সিঙ্গুলার, ইটস অ্যান আনকাউন্টেবল নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট মানে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়গুলো আছে, যেমন টেস্ট, স্মেল, বিভিন্ন ধরনের আইডিয়া, নোশন, সেই ধারণাগুলোর ক্ষেত্রে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। নেক্সট ইজ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক শব্দ। যখন একটা সমষ্টি বোঝাবে, কোনো গ্রুপ বা টিম বোঝাবে, তখন সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে এক্সেপশনটা হচ্ছে যদি এই একটা গ্রুপের প্রতিটি মেম্বারকে আলাদা আলাদা বোঝায়, তখন আবার ভার্বটা প্লুরাল হবে। কিন্তু যখন সমষ্টিবাচক অর্থে ব্যবহৃত হবে, সকলকে একসাথে বোঝাবে, তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ধরো, আ ফ্লোক অফ শিপ ইজ রিটার্নিং হোম। আ ফ্লোক অফ শিপ, একগুচ্ছ বা একদল ভেড়ার পাল বাড়িতে ফিরছে, ইজ হবে। হ্যাঁ, দেন নাম্বার 7, ইদার অর, নিদার, নর, অর নর। এই শব্দগুলোর ক্ষেত্রে অনেক রকম সিচুয়েশন আছে। যখন এই ইদার অর, নিদার, নর বা অর নর দিয়ে সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হবে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। যখন সবগুলো সাবজেক্টই কি? সিঙ্গুলার। যখন কোনো একটা সাবজেক্ট এখানে প্লুরাল থাকবে, তখনই কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যাবে। আবার আরেকটা নিয়ম হচ্ছে, যখনই ইদার অর, নিদার, নর দিয়ে কোনো ব্যক্তিকে বোঝাবে, পার্সন উল্লেখ থাকবে, পার্সনের ক্ষেত্রে আবার তোমাকে শেষে যে সাবজেক্টটা থাকবে বা পার্সনটা থাকবে, সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। একেবারে মনে হবে যে খুবই সহজ একটা কথা, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে তো ভার্ব সিঙ্গুলারই হবে, কিন্তু এখানেই অনেক ছাত্রছাত্রী আছে যারা ভুল করে থাকে। সাবজেক্ট সিঙ্গুলার আছে না প্লুরাল আছে সেটা বোঝাটাও কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়, এবং অনেক সময় ছাত্রছাত্রীরা খেয়ালই করে না এই বিষয়টা। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। এখন কিন্তু এখানে জানতে হবে আমার সাবজেক্ট সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যেমন কিছু সাবজেক্ট আছে যেগুলোর প্লুরাল, দেখতে প্লুরাল হলে আসলে সিঙ্গুলার, তাই না? এরকম আছে ফিজিক্স একটা সাবজেক্ট, এটা লাস্টে এমনি এস আছে। ম্যাথমেটিক্স, তারপরে হতে পারে নিউজ, ওয়েজেস, ওয়্যারঅ্যাবাউটস, সিভিক্স, এগুলো সবই কিন্তু এমনি এগুলোর সাথে এস আছে। এগুলো কিন্তু আসলে প্লুরাল নয়, এগুলো আসলে সিঙ্গুলার। আবার কিছু ওয়ার্ড আছে যেগুলোর প্লুরাল হয় না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ওয়ার্ডটার কোনো প্লুরাল নাই। ইনফরমেশন আছে, ফার্নিচার আছে, এই শব্দগুলো কিন্তু প্লুরাল হয় না, এটাও তোমাদের জানতে হবে। এরপরে আসো ডিস্টেন্স, টাইম, কোয়ান্টিটি, লেন্থ। দৈর্ঘ্য, সময়, দূরত্ব, সময়, পরিমাণ বা দৈর্ঘ্য বোঝালে, এটা যদি একক অর্থে বোঝায় তখন কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। নেক্সট আসো ফ্র্যাকশন বা ভগ্নাংশ বোঝালে, ভগ্নাংশ ক্ষেত্রে দুটো বিষয়, যদি বস্তুর ক্ষেত্রে হয়ে থাকে তখন কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, মানে 1/4 অফ দ্য ম্যাঙ্গো, লাইক দিস। আর ব্যক্তির ক্ষেত্রে হলে প্লুরাল হবে, ব্যক্তির ক্ষেত্রে হলে প্লুরাল হবে ভার্বটা। নেক্সট, এটা খুবই সহজ, তারপরেও বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের কোন ফর্ম বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখতে হবে, এটাও ভুল হয়, তাই আবারও বলছি,
হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, দ্যাট মিন্স V3 বলে থাকি আমরা। নেক্সট মোডাল অক্সিলারি, মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট মিন্স যে প্রেজেন্ট ফর্মটা আছে বেস ফর্ম বলি আমরা এটাকে, বেস ফর্মটা বসে। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, প্রেপোজিশন দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তারপর ভার্ব থাকে তাহলে সেটা আইএনজি হবে। নেক্সট আসো উইথ আ ভিউ টু, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, ওর্থ, উইদাউট, প্রেফার টু, ক্যান নট হেল্প। আরও আছে, আমি সবচেয়ে কমন যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমি এখানে মেনশন করেছি। এগুলোর পরে ভার্বটা আইএনজি হবে। আমরা জানি টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, শুধুমাত্র এক্সেপশন এই কয়েকটা, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যান্ড গেট ইউজ টু, অ্যান্ড আরেকটা বলেছি প্রেফার টু। এগুলোর পরে ভার্বে আইএনজি বসবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি আমরা ভার্ব পাই সেটা অবশ্যই পাস্ট ফর্মে হবে, V2 হবে। নেক্সট ইজ লেস্ট, লেস্টের পর যদি ব্র্যাকেটে ভার্ব থাকে সেখানে আমরা শুড অর মাইট ব্যবহার করব ভার্বটার আগে, শুড অর মাইট। লেস্টের সাথে সাবজেক্ট আসবে, তারপরে যে ভার্ব থাকবে সেখানে অবশ্যই আগে শুড বা মাইট দিতে হবে। নেক্সট নো সুনার হ্যাড প্লাস V3, দেন অবজেক্ট আসবে, তারপর দেন প্লাস সাবজেক্ট প্লাস V2, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে দেনের পরে। স্ট্রাকচারটা মনে রাখবে, নো সুনার হ্যাডের সাথে দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, আর বাকি সব একই, হার্ডলি হ্যাড ওয়েন। তিনটা নিয়মই খুবই ইম্পর্ট্যান্ট, এই জায়গাটাতে ভুলটা হয় বেশি। দেনের স্পেলিংটা মনে রাখতে হবে THAN, ঠিক আছে, THAN দেন হবে। নেক্সট দেখো হ্যাভিং অ্যান্ড টু বি, হ্যাভিং বা টু বি যদি পাও এরপরে যদি ভার্ব থাকে, গ্যাপ থাকে, সেটা অবশ্যই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি এটার এক্সাম্পল দিয়েছি, ইউ ওয়ান্টেড দ্য পিকচার টু বি সিন। এই বি এর পরে তুমি শুধু টু বি না, শুধু বি এর পরে গ্যাপ থাকলেও সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা নিয়ম, সেটা হচ্ছে কন্ডিশনালস। কন্ডিশনালের নিয়মগুলো নিয়ে প্রথমটা হচ্ছে দেখো জিরো কন্ডিশনালে। তো এখানে ইফের জায়গায় আমরা আনলেসও পেতে পারি, দুটো রকম হতে পারে, ইফ দিয়ে যদি আর আনলেস দিয়ে যদি না অর্থ প্রকাশিত হয়। তো ইফের সাথে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তখন আমি পরের ক্লজটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি, যেমন ইফ ইউ পে অ্যাটেনশন ইউ ক্যান লার্ন। এখানে দেখো দুটোতে আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, দুটো ক্লজই প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আনলেসের নিয়মটা একবার একটু বলে যাই। আনলেসের এখানে আনলেস হতে পারতো, আনলেস দিলে কি হতো, আনলেস ইউ পে অ্যাটেনশন ইউ ক্যান নট, এখানে নেগেটিভ চলে আসতো। আনলেসের সাথের ক্লজটা কখনো নেগেটিভ হয় না, পরের ক্লজটা নেগেটিভ হতে পারে বা নেগেটিভ সেন্স বোঝাতে পারে, ঠিক আছে। নেক্সট ইজ ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি হয়, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। যেমন এই একই সেন্টেন্স দিয়ে আমি দেখাতে চাই, ইফ ইউ পে অ্যাটেনশন ইউ উইল লার্ন, আমি এখানে উইল ব্যবহার করতে পারি, এটা আমার সিচুয়েশন বুঝে আমি দুটোই ব্যবহার করতে পারবো। নেক্সট সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। আমরা যদি এই প্রথম ক্লজটা ইফের সাথে ক্লজটা পাস্ট টেন্সে পাই সেক্ষেত্রে পরের ক্লজটাতে আমরা পাস্ট কন্ডিশনাল আনবো। পাস্ট কন্ডিশনাল বলতে উড, কুড, শুড এদেরকে বোঝানো হয়। তাহলে আমি এই স্ট্রাকচারটা এক্সাম্পলটা থেকে যদি বলি, ইফ ইউ পেইড অ্যাটেনশন, পাস্ট টেন্সে চলে গেলাম, পেইড অ্যাটেনশন যদি থাকতো এখানে আমি কি দিতাম, ইউ কুড লার্ন, ওকে, তখন কি হতো, ইউ কুড হয়ে যেত ইফের নিয়মেই। থার্ড কন্ডিশনাল, দ্য লাস্ট ওয়ান ইজ, ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফের সাথে ক্লজ, দ্যাট মিনস দ্য সাবঅর্ডিনেট ক্লজ, ইফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইজ ইন পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট মানে হ্যাড থাকবে, হ্যাড যদি থাকে তখন আমরা পরের ক্লজটাতে কি ব্যবহার করব, পারফেক্ট কন্ডিশনাল, দ্যাট মিনস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, লাইক দিস, ওকে। সেকেন্ড কন্ডিশনালে কি হবে, উড, কুড, শুডের পরে V1 হবে,
থার্ড কন্ডিশনালে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভের পর V3 হবে। আমরা লেকচারের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এবারে আমি আলোচনা করব সিন্সের ব্যবহার নিয়ে। এটাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সিন্সের 3 রকমের স্ট্রাকচার হতে পারে। সিন্স দিয়ে যদি সময় বোঝায়, টাইম বোঝায়, তখন টেন্স হবে একই। যদি রিজন বোঝায়, কারণ বোঝায়, সেক্ষেত্রে দুটো নিয়ম। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে যদি একটা ক্লজ প্রেজেন্ট টেন্সে থাকে, আরেকটা ক্লজ হবে পাস্ট টেন্সে। আর যদি একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই সিন্সের ব্যবহার নিয়ে অনেক কনফিউশন আছে। আশা করি আজকের পর থেকে আর কনফিউশনটা থাকবে না। নেক্সট ইজ কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব কারা একটু দেখে নেই। লেট, গেট, মেক, হ্যাভ, এই 4টা মনে রাখা খুব কঠিন না। এই ভার্বগুলো পেলে অবশ্যই এরপরে আরেকটি ভার্ব আসবে, সেই ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। লাস্ট ওয়ান, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এই শব্দগুলোর সাথে অবশ্যই দুটো করে সাবজেক্ট থাকবে। সেক্ষেত্রে কি করণীয়? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে হবে। যেমন হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ কামিং টুনাইট। তাহলে এখানে দেখো ইজের ব্যবহার করেছি, হিটা আছে সিঙ্গুলার, হিজ ফ্রেন্ডস কিন্তু প্লুরাল। আমাকে নিতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? সো প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা পার্সন এবং নাম্বার অনুযায়ী ভার্বটা ব্যবহার করব। এই ছিল আজকের আমার ভার্বের আলোচনা, রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা। আশা করি তোমাদের কাজে লাগবে। আজকের লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।